নমস্কার, নিউজ নয়ের পর্দা বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় মাসিক অনুষ্ঠান মন কি বাতের ১৩৫তম পর্ব উপলক্ষে ৭ রামনগর মণ্ডলের উদ্যোগে সুপারিবাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, শহর সদর জেলার সাধারণ সম্পাদক অসীম দে সহ অন্যান্য নেতা কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। রবিবার ৭ রামনগর মণ্ডলের উদ্যোগে সুপারিবাগান স্থিত দশরথ দেব স্মৃতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের ১৩৫তম পর্ব উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, শহর সদর জেলার সাধারণ সম্পাদক অসীম দে সহ দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার বাসিন্দা উপস্থিত ছিলেন। এদিন প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের উন্নয়ন, আত্মনির্ভর ভারত গঠন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা, যুব সমাজের ভূমিকা এবং জন অংশগ্রহণের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। উপস্থিত সকলে মনোযোগ সহকারে তার বক্তব্য শ্রবণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজকের অনুষ্ঠানের কার্যকারিতা তুলে ধরেন। মন কি বাত অনুষ্ঠান সারা ভারতবাসী গভীর আগ্রহে অপেক্ষা থাকেন প্রতি মাসের শেষ রবিবার দিকে যে প্রধানমন্ত্রীজি কি বলেন, এবং সেই উদ্দেশ্যে সারা ভারতবর্ষের সঙ্গে সারা রাজ্যেও আমাদের মন কি বাত অনুষ্ঠান হচ্ছে। বিভিন্ন মণ্ডলে আছে, ৭ রামনগর মণ্ডলের ৩৬ নম্বর বুথের উদ্যোগে মন কি বাত আমরা শ্রবণ করলাম। প্রধানমন্ত্রীজি বিভিন্ন বিষয়ে সারা দেশের বিভিন্ন প্রদেশের বিভিন্ন বিশেষ বিশেষ দিকগুলি যারা ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকারের বিভিন্ন যে চিন্তা ভাবনা সেগুলো তুলে ধরে। বিশেষ করে আমাদের আইএনএসএ যে নতুন ৩টি বিমান, আমাদের স্বদেশি ভাবনা, স্বদেশি ব্যক্তিরাই আমাদের দেশের ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী তারা তৈরি করেছেন। এটা আমাদের ভারতবর্ষের কাছে একটা বিশাল বিষয়, এবং তিনি বিশেষত এটার উপর জোর দিয়েছেন স্বচ্ছতার উপর, যাতে জনভাগিদারি থাকে। আর একটা বিশেষ দিক বলেছেন, যেহেতু সামনে আমাদের গণেশ পূজা, গণপতি বাপ্পার অনুষ্ঠান হবে, সেগুলি মূর্তি তৈরি করার ক্ষেত্রে যাতে স্থানীয় মাটি ব্যবহার করা, যাতে সহজে এটা বিলীন করা যায়, যাতে প্লাস্টার অফ প্যারিস দিয়ে কোনো মূর্তি কেউ না তৈরি করেন বা পুজো করেননি। এইভাবে তিনি করেছেন। তারপর আসাম, নাগাল্যান্ড এবং বিশেষ করে আমাদের দেশের যারা যুবরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন, গোল্ড মেডেল অর্জন করেছেন বা বিভিন্ন অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে পোলিওর হাত থেকে সুরক্ষিত রাখতে রবিবার পালিত হলো জাতীয় টিকাকরণ দিবস তথা পালস পোলিও দিবস। এর উপলক্ষে পশ্চিম ভুবনবন ইউপিএসসিতে আয়োজন করা হয় ২০২৬ সালের রাজ্যস্তরীয় উদ্বোধনী অনুষ্ঠানে পোলিও টিকাকরণের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি পোলিও মুক্ত ভারত গঠনের লক্ষ্যে জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। জাতীয় টিকাকরণ দিবস তথা পালস পোলিও দিবস ২০২৬ উপলক্ষে পশ্চিম ভুবনবন ইউপিএইচসিতে রাজ্যস্তরীয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের পোলিওর মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষিত রাখা এবং দেশকে স্থায়ীভাবে পোলিও মুক্ত রাখার লক্ষ্যে এই কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ নির্ধারিত বয়সের শিশুদের মুখে পোলিওর টিকার ২ ফোঁটা খাইয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা এদিনের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পোলিও প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় হল নির্ধারিত সময়ে প্রতিটি শিশুকে পোলিও টিকা প্রদান করা। তাই ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে টিকাকরণ কর্মসূচির আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। নমস্কার, শুভ সকাল। আজকে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে পশ্চিম ভুবনবন আরবান পিএসসিতে ন্যাশনাল ইমিউনাইজেশন লঞ্চিং অফ দ্য ন্যাশনাল ইমিউনাইজেশন ডে 2026 ফর পালস পোলিও ইমিউনাইজেশন। তো এর লঞ্চিং প্রোগ্রাম আজকে আমরা এখানে করছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন ডক্টর রঞ্জন দাস। আমাদের মধ্যে আছেন জয়েন্ট মিশন ডাইরেক্টর এনএইচএম ডক্টর জুবিলি দেব বর্মা, মেম্বার সেক্রেটারি এনএইচএম ডক্টর সৌভিক দেব বর্মা, এবং একটা বিশেষ কারণে আমাদের সেক্রেটারি স্যার একটা অফিসিয়াল কাজে আছেন,
তাই উনি আসতে পারেননি। তো আমরা জানি যে পোলিওমাইলাইটিস অথবা পোলিও পালস পোলিও টিকাকরণের গুরুত্ব এবং পোলিও মুক্ত ভারত গঠনে সম্মিলিত অঙ্গীকারের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এদিন জনসচেতনতামূলক প্রচারও চালানো হয়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই ধরনের টিকাকরণ কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় আবারও অনুপ্রবেশের ঘটনায় সাফল্য পেল পুলিশ। এয়ারপোর্ট থানার পুলিশের হাতে আটক হয়েছে ৮ জন বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে সীমান্ত পার করে তারা ভারতের প্রবেশ করেছিল। অনুপ্রবেশে মদতদাতাদের ধরতে বাংলাদেশিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অবৈধ অনুপ্রবেশ রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুমকি এবং সীমান্তে বিএসএফের কঠোর তৎপরতার মধ্যেও রাজ্যের রহস্যজনকভাবে অনুপ্রবেশ জারি রয়েছে। এবার ফের এই ঘটনা প্রমাণ হল এয়ারপোর্ট থানার পুলিশের তৎপরতায়। এয়ারপোর্ট থানার পুলিশের তৎপরতায় পৃথক পৃথক অভিযানে ধরা পড়ল ৮ অনুপ্রবেশকারী বাংলাদেশি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এয়ারপোর্ট থানার ওসি ইন্সপেক্টর সুশান্ত দেব এই বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, প্রথম ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা খবর ছিল যে ৪ জন বাংলাদেশি গত পরশুদিন এমবিবি এয়ারপোর্ট হয়ে বহিরাজ্য যাওয়ার জন্য আসবে। সেই অনুযায়ী এমবিবি এয়ারপোর্টের স্টাফ সহ আমরা ওই ৪ জনকে বাংলাদেশিকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। গ্রেপ্তার করে ওদেরকে পুলিশ রিমান্ডে এনে ওদের স্বীকারোক্তি মূলে গতকালকে আরও ৪ জনকে আমরা এমবিবি এয়ারপোর্টের এরিয়া থেকে আমরা গ্রেপ্তার করে আজকে আমরা ওই তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করছি ৪ জনকে। বাকি ৪ জন আমাদের পুলিশ রিমান্ডে আছেন। তো এই তাদেরকে আজকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে মাননীয় আদালতে প্রেরণ করছি। মানে 2 দফায় 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ সূত্রের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তারা কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে এবং এই অনুপ্রবেশের পেছনে কোনো দালাল চক্র তাদের সহযোগিতা করেছে সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এই মামলায় বাংলাদেশিদের সহযোগিতা করার অভিযোগে আরও কয়েকজন গ্রেপ্তার হতে পারেন বলে পুলিশ সূত্রের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানীর হাওড়া নদী থেকে উদ্ধার হলো রমজান আলী নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের পর খুনের অভিযোগ তুলেছেন পরিবার। অভিযোগ, রমজান আলীকে শনিবার রাতে খুন করে দেহ নদীতে ফেলা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত করছে পশ্চিম থানার পুলিশ। শনিবার রাতে রমজান আলীকে হাওড়া নদীর পাশে নতুন পার্কে বসে থাকতে দেখেছিলেন স্থানীয় কয়েকজন। প্রত্যক্ষদর্শীর দাবি, রমজান আলীকে পার্কের ভেতর থেকে বেরিয়ে যেতে নির্দেশ দিয়েছিলেন বেসরকারি সিকিউরিটি গার্ড। সেই ঘটনাকে কেন্দ্র করেই সিকিউরিটি গার্ডের সঙ্গে আংশিক ঝামেলা হয়েছিল রমজান আলীর। রবিবার সকালে রমজান আলীর মৃতদেহ ভেসে ওঠে হাওড়া নদীর জলে। এরপরেই এই ঘটনায় খুনের অভিযোগ তুলেছেন রমজান আলীর পরিবারের সদস্যরা। চাঞ্চল্যকর এই ঘটনা রাজধানীর পশ্চিম প্রতাপগড় এলাকায়। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে রমজান আলীকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তারা সুস্থ তদন্তক্রমে দোষীদের চিহ্নিত করার দাবি তুলেছেন। অন্যদিকে পুলিশ ঘটনার খবর পেয়ে ফরেনসিক টিম নিয়ে তবে ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তের পর জিবি হাসপাতালের মর্গে নিয়ে মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। রাত্রে একটা ইনসিডেন্ট আমরা খবর পেয়েছি যে এখানে একজন লোক স্বাস্থ্য করা হয়েছিল, যে লোক ডুবে গেছে। নাম রমজান আলী, বাবার নাম দিলীপ মিয়া, লস্করপাড়া, ওয়েস্ট প্রতাপগড়। সাথে সাথে আমরা রেসপন্স করেছি, আমাদের এসডিআরএফ, সিভিল ডিফেন্স, ফায়ার সার্ভিস এবং এনডিআরএফও আমাদের এসেছে। তো এখানে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চলছিল। তো জয়েন্ট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের পরে ওনার বডি রিকভার্ড হয়েছে জাস্ট নাও। তো আমরা বডিটা হাসপাতাল পাঠাচ্ছি ফর এর জন্য। পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশের দাবি, অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক তদন্ত করা হবে। তবে প্রাথমিকভাবেই নেশাগ্রস্ত অবস্থায় রমজান আলী জলে পড়েছিলেন বলে ভিডিও ক্লিপ হাতে পেয়েছে পুলিশ। কেউ তাকে ধাক্কা দিয়ে জলে ফেলেছিল নাকি সে নিজে থেকেই নেশাগ্রস্ত অবস্থায় জলে পড়েছিল, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে দক্ষিণ ত্রিপুরার বনকুল নতুন বাজারে বিক্ষোভ মিছিল এবং পথসভার আয়োজন করল সিপিআইএম। রবিবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হন দলীয় নেতৃবৃন্দ। মূল্যবৃদ্ধি ইস্যুতে সিপিআইএম নেতৃত্ব বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন।
পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে রবিবার বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করল সিপিআইএম। সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত মিছিলটি বনকুল নতুন বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় নতুন বাজার এলাকায় শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদী পথসভা। পথসভায় সভাপতিত্ব করেন সিপিআইএমের দক্ষিণ জেলা কমিটির সদস্য সাথুই মগ। বক্তব্য রাখেন দলের দক্ষিণ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রভাত চৌধুরী। তারা রাজ্যে উৎপাদিত গ্যাসের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে বর্তমান সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। 24 ঘন্টা দিন 24 ঘন্টা গ্যাস জ্বলছে এখানে, অফুরন্ত গ্যাস, ত্রিপুরার মাটির নিচের গ্যাস, আমাদেরই গ্যাস, আমাদের সম্পদ। এটা কোনো ওই হরমুজ প্রণালী দিয়ে আনতে হয় না, এটাকে ইরান থেকে আনতে হয় না, এটাকে ভেনেজুয়েলা থেকে আনতে হয় না। ত্রিপুরার মাটির, আমার আপনার ত্রিপুরার মাটির গ্যাস, এই গ্যাসের কয়েক গুণ মূল্য বৃদ্ধি করিয়েছে। এটাকে আমদানি করতে হয় না, মাসুল করতে হয় না, ইরান থেকে আনতে হয় না। তাহলে কিসের ভিত্তিতে, কেন এই গ্যাসের মূল্য বৃদ্ধি আমরা বিজেপি সরকার, ডক্টর মানিক সার সরকার কাছে প্রশ্ন রাখতে চাই। বক্তারা অভিযোগ করেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমশ বেড়ে চলেছে। অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়ে ভবিষ্যতে আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দেন সিপিআইএম নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টাকার লোভে নিজের জন্মদাত্রী মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা খয়েরপুর পূর্ব চাম্পামুড়া এলাকায়। আহত বৃদ্ধার নাম বকুল রানী দাস। ছেলেদের নির্যাতনের শিকার হয়ে তিনি মানসিকভাবে বিব্রত হয়েছেন। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে খয়েরপুর ফাঁড়ি থানায়। পূর্ব চাম্পামুড়া ৩ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ৭৫ বছর বয়সী বকুল রানী দাসের উপর মানসিক এবং শারীরিক নির্যাতন করছেন তাঁরই ৪ ছেলে এবং তাদের পরিবারের সদস্যরা। নির্যাতিতার দাবি, স্বামী প্রয়াত বিপিনচন্দ্র দাস মৃত্যুর ৩ বছর আগে তাঁর ভরণ পোষণের জন্য ৪ লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট করে যান। ওই আমানতের সুদের টাকাতেই তিনি জীবিকা নির্বাহ করেন এবং মৃত্যুর পর সেই মূলধন দিয়ে তাঁর শেষকৃত্যের ব্যবস্থা করার জন্য রেখে যাবেন। কিন্তু ৪ ছেলে তাদের পরিবারের সদস্যরা ওই ফিক্সড ডিপোজিটের টাকা তুলে নেওয়ার জন্য বৃদ্ধার উপর নিয়মিত চাপ সৃষ্টি করছেন। টাকা তুলে দেওয়ার জন্য তাকে প্রায় মারধর করা হয় বলেও অভিযোগ। আমার নাতিন, বড় পোলার ঘরের নাতিন, নাম হইল রিমা, তা আমারে খুব মারধর করছে। এরপরে দিয়া ছোট মেজো পোলার ঘর নাতিনে নাম হইল ফাফু, আমারে খুব মারধর করছে। কইরা পরে দিয়া কইছে এই বাড়ি তুমি থাকতে পারতা না, আমারে ধাক্কায় আনিয়া, তারও আমারে একটা দিয়া গাঢ় দইরা ধাক্কায় আনিয়া গেটের বাড়ি মেলায় দিছে। পরে আমি কইতাম পারি না, এরপরে তো আবার কতক্ষণ পরে গেছে। পরে দিয়া আমার বড় আমারে জবর অত্যাচার কইরা তারপরে আমারে বাড়ি থেকে বার করে দিছে ধাক্কায়। পরে আমি আর কইতাম পারি না। অভিযুক্ত ছেলেদের মধ্যে রয়েছেন রাখাল চন্দ্র দাস, বাবুল চন্দ্র দাস, দুলাল চন্দ্র দাস ও কৃষ্ণচন্দ্র দাস। শনিবারও বৃদ্ধাকে মারধর করে ঘাড় ধাক্কা দিয়ে গেট থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বৃদ্ধার ৩ মেয়ে এবং এলাকার কিছু মানুষ। এরপর উত্তেজনার সৃষ্টি হয় এবং অভিযোগ অনুযায়ী স্থানীয়রা অভিযুক্ত ছেলে ও নাতিদের আটক করে কিছু মারধর করে। খয়েরপুর সারি থানার পুলিশ এই ঘটনায় মামলা নিয়ে তদন্ত করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সোনামুড়ায় ব্যাটারি চালিত অটোর দৌরাত্মে ক্ষোভে ফুঁসছেন দূরপাল্লার যান চালকরা। পারমিটবিহীন ব্যাটারি চালিত অটোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রবিবার সকাল থেকে প্রায় ৩ ঘন্টা যাত্রী পরিষেবা বন্ধ রাখেন মোটর স্ট্যান্ডের চালকরা। পরে বিএমএস নেতৃত্ব ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সমস্যা সমাধানের আশ্বাসে ফের স্বাভাবিক হয় যান চলাচল। সোনামুড়া মহকুমায় পারমিটবিহীন ব্যাটারি চালিত অটোর দৌরাত্মের প্রতিবাদে রবিবার সকাল থেকে টানা কয়েক ঘণ্টা যাত্রী পরিষেবা বন্ধ রাখেন দূরপাল্লার যান চালকরা। মোটর স্ট্যান্ডের চালকদের অভিযোগ, মহকুমার বিভিন্ন এলাকায় কোনো বৈধ পারমিট ছাড়াই ব্যাটারি চালিত অটোগুলি যাত্রী পরিবহন করছে। ফলে দূরপাল্লার গাড়ির যাত্রী সংখ্যা কমে যাচ্ছে এবং তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই তারা সাময়িকভাবে যান চলাচল বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন। যাত্রী পরিষেবার যে অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে এবং তেলের পয়সাটুকু হচ্ছে না। বিভিন্ন সমস্যা, আমাদের কিছু কিছু অভিযোগ যে একটা গাড়ি যদি নাগরতলা থেকে বের হয়
সোনামুড়া পর্যন্ত একটা স্টপেজও করে না, একজন যাত্রীও ওঠানামা করে না। কারণ আমাদের ইলেকট্রিক গাড়ি, পারমিটবিহীন গাড়িগুলা যেভাবে প্রতিটা স্টপেজে, প্রতিটা মোড়ে আমাদের বাসের সামনে থেকে এবং আমাদের ম্যাক্স কমান্ডার সামনে থেকে যেভাবে যাত্রী নিয়ে অবৈধভাবে চলাফেরা করছে, তাই আজকে আমাদের ভারতীয় মজদুর সংঘের, ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের পক্ষ থেকে আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার বসা এবং আলোচনাক্রমে আমাদের পাশে আমাদের সঙ্গে। পরবর্তীতে সোনামুড়া মোটর স্ট্যান্ডে বিএমএসের উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সোনামুড়া মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া, বিএমএস সিপাহীজলা জেলা সম্পাদক বিপ্লব মজুমদার, সোনামুড়া মোটর স্ট্যান্ড সম্পাদক ইউসুফ মিয়া, সভাপতি সেলিম মৈশান সহ অন্যান্যরা। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় আগামী দিনে ব্যাটারি চালিত যানবাহন চালকদের সংগঠন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এই আশ্বাসের পরই আন্দোলন প্রত্যাহার করে পুনরায় যাত্রী পরিষেবা চালু করেন দূরপাল্লার যানচালকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সামাজিক মাধ্যমে সাংবাদিকদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করে নতুন মোড়। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশি তলবে কলেজটিলা পুলিশ ফাঁড়িতে হাজির হন সুতপা সেন। সেখানে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের কাজ করা আর করবেন না বলে লিখিত মুচলেখা জমা দেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের কাছেও ক্ষমা প্রার্থনা করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে সুতপা সেন নামে একটি ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন সংশ্লিষ্ট ব্যক্তি। পুলিশি তলবের পর রবিবার স্বামী সঞ্জীব সেনকে সঙ্গে নিয়ে পূর্ব থানার অধীন কলেজটিলা পুলিশ ফাঁড়িতে হাজির হন সুতপা সেন। পুলিশ সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে আর কখনো এ ধরনের মন্তব্য করবেন না বলে লিখিত অঙ্গীকারপত্র বা মুচলেখা জমা দেন। এছাড়াও সামাজিক মাধ্যমে করা মন্তব্যের জন্য তিনি সাংবাদিক সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। একটা পোস্ট করছিলাম, পোস্টটা একটু খারাপ ছিল, সাংবাদিক ভাইরার পক্ষে আমি কইছি না, কিন্তু আমার ভুল হয়ে গেছে গিয়ে কথাটা। কোনো তারার উপরে আমার কোনো রাগ নাই, কিচ্ছু নাই। আমি এটা কমেন্ট করে আমার রাগ উঠছিল, কিন্তু আমি সাংবাদিক বাইরে এইসব কোনো কথা কইছি না, কিন্তু আমার এটা লেখাটা ভুল হয়ে গেছে গিয়া। তার জন্য সাংবাদিক ভাইরা আমার কথাটা খুব খারাপ পাইছে, তার লেগে আমি অপরাধ তার কাছে ক্ষমা চাইতেছি যে তারার উপরে আমার কোনো ইয়ে নাই, কোনো রাগ নেই। তারা যেন আমার মাফ করে দেয়। সমগ্র সাংবাদিক ভাইরারই কইতেছি যে আমার যেন তারা এই কমেন্টের ব্যাপারে মাফ করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দায়িত্বশীল আচরণের গুরুত্ব আবারও সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দীর্ঘ 25 বছর ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে আন্দিছড়ার স্লুইস গেট, আর সেই কারণে প্রতি বর্ষায় জল নামতে না পেরে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ কৃষি জমি। বছরের পর বছর ফসলের ক্ষতির মুখে পড়ে এবার ক্ষোভে ফেটে পড়েছেন লালসিংমুড়া গ্রাম পঞ্চায়েতের এলাকার কৃষকরা। তাদের একটাই দাবি, অচল স্লুইস গেটটি অবিলম্বে ভেঙে নতুন ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। গন্ডাছড়া মহকুমার লালসিংমুড়া গ্রাম পঞ্চায়েতের শিখরিয়া ও রাঙামাটি এলাকার মধ্যবর্তী আন্দিছড়ার উপর নির্মিত স্লুইস গেটটি দীর্ঘ প্রায় 25 বছর ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতি বর্ষায় ছড়ার স্বাভাবিক জলপ্রবাহ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয় কৃষকদের। কৃষকদের দাবি, স্লুইস গেটটি অচল হয়ে থাকায় বর্ষার অতিরিক্ত জল ছড়া দিয়ে বের হতে না পেরে আশপাশের প্রায় 1000 কানি ধান জমির ওপর দিয়ে প্রবাহিত হয়। এর ফলে প্রতি বছরই জলমগ্ন হয়ে নষ্ট হচ্ছে বিস্তীর্ণ এলাকার ধানের ফসল। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদের। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে বহুবার সংশ্লিষ্ট দপ্তর এবং জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। তাই এবার অচল স্লুইস গেটটি অবিলম্বে ভেঙে নতুন ব্যবস্থা গ্রহণ অথবা সংস্কারের মাধ্যমে জল নিষ্কাশনের স্থায়ী সমাধান করার দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। পূবের যে জমিন আছে কয়েকশো কানি, পশ্চিমে আছে, দক্ষিণে আছে, সবটি জমিন খিল থাকতেছে শুধু সুইচ গেটে। এই সুইচ গেটটা পড়ে সেটা এটা কয়েকবার মিডিয়া আইয়া কয়েকবার কিছু করে গেছে, করলে আয়ে টুকটাক একটু কাজ করে থাকা। তাহলে এই সুইচ গেটে এখনও ক্ষেত্রে নষ্ট হয়ে যাইতেছে। ক্ষেত্রে আমরা চাই এই সুইচ গেটটা এখান থেকে উচ্ছেদ হয়। তাদের আশা, বর্ষার আগেই প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে ভবিষ্যতে ফসলহানির হাত থেকে রক্ষা পাবেন এলাকার শতাধিক কৃষক এবং সুরক্ষিত থাকবে হাজার কানি কৃষি জমি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
একাধিকবার আবেদন জানিয়েও ভাতা মিলছে না দিব্যাঙ্গ ছেলের। চরম আর্থিক সংকটে দিন কাটছেন সদর মহকুমার কাঞ্চনমালা দাসপাড়া এলাকার এক দিনমজুর পরিবার। অসহায় মা এবার সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরে সরকারি সাহায্যের দাবি জানালেন। সদর মহকুমার কাঞ্চনমালা দাসপাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাস পেশায় একজন দিনমজুর। সীমিত আয়ের মধ্যেই চলছে তার সংসার। জন্মের পর থেকেই তার ছোট ছেলে বিকাশ দাস শারীরিকভাবে দিব্যাঙ্গ। বর্তমানে ছেলেটি সপ্তম শ্রেণীর পড়ুয়া। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না বলে প্রতিটি পদক্ষেপেই তাকে নিয়ে সমস্যায় রয়েছেন পরিবার। তাকে লালন পালনে তৈরি হয়েছে আর্থিক প্রতিকূলতাও। পরিবারের দাবি, বিকাশের সরকারি দিব্যাঙ্গ সার্টিফিকেট থাকলেও বহুবার আবেদন করে মিলছে না দিব্যাঙ্গ ভাতা। রবিবার সংবাদ মাধ্যমের সামনে আবেগাপ্লুত হয়ে পড়েন বিকাশের মা মনিদীপা দাস। চোখের জল ফেলতে ফেলতে তিনি জানান, স্বামীর সামান্য দিন মজুরির আয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে ছেলের চিকিৎসা ও পড়াশোনার খরচ বহন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমি যদি তারপর মরতো শুধু যদি বাচ্চারা যদি একটু একটা ইয়েটিও পাই আর কি, সরকারি সাহায্য বাতা যদি একটা বাতার মতন যদি একটা কিছু পাইতাম, তাহলে মনে করেন বাচ্চাটাদের চিকিৎসা করাতাম, লেখাপড়া তো করাইতে পারতাম, ভালো হতো আর কি। মায়ের আবেদন, সরকার যদি দিব্যাঙ্গ ছেলের জন্য ভাতার ব্যবস্থা করে তাহলে চিকিৎসা ও শিক্ষার খরচ বহন করা অনেকটাই সহজ হবে। তিনি প্রশাসনের কাছে দিব্যাঙ্গ ছেলের ভাতা অবিলম্বে চালু করার জন্য আবেদন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওর পর্দায়। নমস্কার।